আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আমার জেনারেল ভাইরোলজির ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। তো জেনারেল ভাইরোলজিতে আমি একটু কোশ্চেন আনসার ভিত্তিক যদি পড়াতে চাই, শোনা যাচ্ছে কি? ম্যাম আপনি শুরু করতে পারেন, সব দিক দিয়ে পারফেক্ট। শোনা যাচ্ছে আমার কথা? জি ম্যাম, কথা শোনা যাচ্ছে, অডিয়েবল এন্ড আপনি ভিজুয়াবল। আপনি শুরু করে দেন। আচ্ছা, তো জেনারেল ভাইরোলজিতে আমাদের হচ্ছে কিছু টপিক পড়তে হবে। প্রথমেই টপিকগুলো যদি বলি তাহলে হচ্ছে যে আমাদের ভাইরাসটা আসলে কি। প্রথমে আমাদের জানতে হবে ভাইরাস কি, ভাইরাসের স্ট্রাকচারটা কি, ভাইরাসের রেপ্লিকেশন কি, ভাইরাসের রেপ্লিকেশনের স্টেপ গুলি কি কি, ভাইরাস দিয়ে আমাদের কি কি ডিজিজ হচ্ছে মোস্ট কমন, এগুলি মোটামুটি জেনারেল ভাইরোলজি থেকে আমরা পড়বো। তো প্রথমে যদি দেখি যে আমাদের ভাইরাসটা কি। ভাইরাস যদি বলতে চাই তাহলে প্রথমেই বলবো যে ভাইরাস হচ্ছে একটা এসেলুলার অর্গানিজম, অব্লিগেট ইন্ট্রাসেলুলার অর্গানিজম, এবং এটার মেটাবলিক অ্যাক্টিভিটির কোনো মেশিনারিজ নেই। এই জন্য এরা অ্যাসেলুলার এবং অব্লিগেট ইন্ট্রাসেলুলার, যার জন্য এরা কোনো লিভিং সেল ছাড়া এরা কি করতে পারে না, রেপ্লিকেট করতে পারে না। লিভিং সেল ছাড়া রেপ্লিকেট করতে পারে না। তো এই সবগুলি কথাই ডেফিনেশনের মধ্যে চলে আসতে হবে। যদি আমরা ডেফিনেশনটা দেখি, viruses may be defined as acellular organism whose genome consists of nucleic acid and which obligately replicate inside host cells using host metabolic machinery to different extent to form a pool of component which assemble into particles called virions. ভাইরাসটা হচ্ছে প্লুরাল নাম্বার, আর সিঙ্গুলার নাম্বারে বলা হচ্ছে এটাকে ভিরিয়ন্স। আমরা যদি ডেফিনেশনটা অন্যভাবে দেই, এটাও করা যায় যে স্মলেস্ট অব্লিগেট ইন্ট্রাসেলুলার মাইক্রোব possessing one type of nucleic acid in the genome encased in a shell of protein capsid. তাহলে ভাইরাসটা কি হচ্ছে? ভাইরাসটা হচ্ছে অব্লিগেট ইন্ট্রাসেলুলার এবং হচ্ছে যে কেন অব্লিগেট ইন্ট্রাসেলুলার, কারণ এর নিজস্ব কোনো মেশিনারিজ নেই। লিভিং সেলে হোস্ট সেলের মেশিনারিজ গুলি সে ইউটিলাইজ করে সে প্রোটিন সিনথেসিস করবে, রেপ্লিকেট করবে। তার নিজস্ব কোনো মেশিনারিজ নেই এবং সে একাই বেঁচে থাকতে পারে না, যার জন্য তাকে অবশ্যই অন্য একটা সেলের উপর ডিপেন্ড করতে হয়। সেজন্য আমরা বলছি এটাকে অব্লিগেট ইন্ট্রাসেলুলার। আর অ্যাসেলুলার বলা হচ্ছে কেন? কারণ এটা হচ্ছে তোমার একটা সেলের যে স্ট্রাকচার থাকে, সেল মেমব্রেন থাকে, অর্গানালিস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, নিজস্ব মেশিনারিজ থাকে, সে নিজে নিজে রেপ্লিকেট করতে পারে, এরকম কোনো কিছুই তার নেই। তার স্ট্রাকচারে শুধুমাত্র একটা নিউক্লিক অ্যাসিড থাকে। সেই নিউক্লিক অ্যাসিডটা আইদার ডিএনএ হতে পারে অথবা আরএনএ হতে পারে। দুইটা একসঙ্গে কখনোই থাকবে না, হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, যার জন্য এটাকে আমরা বলছি অ্যাসেলুলার। আর সবচেয়ে যেটা প্রোটেকশন দিচ্ছে এটাকে, সেটা হচ্ছে এই যে নিউক্লিক অ্যাসিড জেনোমটা, এটার বাইরে দিয়ে একটা প্রোটেকটিভ কোট থাকছে, সেটাকে আমরা বলছি ক্যাপসিড। প্রোটেকটিভ একটা প্রোটিন কোট থাকছে, সেটাকে আমরা বলছি ক্যাপসিড। তাহলে যদি আমাদের ভাইরাসের ডেফিনেশন জিজ্ঞেস করা হয় তাহলে আমরা আনসারটা বলবো এরকম ভাবে যে স্মলেস্ট অব্লিগেট intracellular microbe possessing one type of nucleic acid genome encased in a shell of protein capsid. ভাইরাসের সাইজ যদি আমরা দেখি, আমরা যদি আরবিসি কে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরবি, আরবিসির সাইজটা হচ্ছে তোমার 2500 ন্যানোমিটার। 2500 ন্যানোমিটার। তাহলে একটা আরবিসির সাইজ হচ্ছে 2500 ন্যানোমিটার। তাহলে এই আরবিসির সাথে আমি যদি একটা ব্যাকটেরিয়াকে কম্পেয়ার করি, তাহলে ব্যাকটেরিয়ার সাইজটা কত হচ্ছে? ইউজুয়ালি গিয়ে একটা ইকোলাইয়ের যদি সাইজটা দেখি তাহলে এটা হচ্ছে অ্যাবাউট 750 ন্যানোমিটার। সেই ইকোলাই ব্যাকটেরিয়ার যে মাইটোকন্ড্রিয়া আছে বা রাইবোজোমস আছে, সেগুলির সাইজ হচ্ছে 25 ন্যানোমিটার। তাহলে একটা ভাইরাসের সাইজ কত? ভাইরাসের সাইজ হচ্ছে তোমার 20 থেকে 200 ন্যানোমিটার। 20 থেকে 200 ন্যানোমিটার মানে একটা ইকোলাইয়ের যে রাইবোজোম আছে তার প্রায় সমান সমান সাইজ।
একটা ফাজ ভাইরাসের সাইজ হচ্ছে তোমার 24 ন্যানোমিটার। তাহলে ছবিটাতে দেখো আমরা দেখতে পাচ্ছি কিরকম একটা আরবিসি, তার সাথে কম্পেয়ার করেছি আমরা একটা ইশকেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়াকে। সেই ব্যাকটেরিয়ার পাশে একটা ভাইরাস রাখা আছে এবং সবচেয়ে বড় ভাইরাস যেটা যেটা লাইট মাইক্রোস্কোপে দেখা যায় সেটার সাইজ হচ্ছে 300 ন্যানোমিটার, স্মলপক্স ভাইরাস। এছাড়া ভাইরাসগুলি কিন্তু খুবই ছোট। এবং একটা সেলুলার অর্গানিজম এবং অ্যাসেলুলার অর্গানিজম দুটাকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি দেখা যাবে? সেলুলার অর্গানিজমের মধ্যে তোমার থাকছে হচ্ছে আর্কিয়া, ব্যাকটেরিয়া, ইউকেরিয়া, আর অ্যাসেলুলারের মধ্যে শুধুমাত্র একটাই থাকবে, সেটা হচ্ছে ভাইরাস। ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া ভাইরাস দেখা যায় না। আমরা ল্যাবে ইউজুয়ালি যে মাইক্রোস্কোপ গুলি ইউজ করি সেগুলি হচ্ছে লাইট মাইক্রোস্কোপ এরকম ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া ভাইরাস দেখা যায় না। এবং এই ভাইরাসটা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা হয় রিসার্চ পারপাসে। ইউজুয়ালি ল্যাবরেটরি ডায়াগনোসিসে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপটা ইউজ করি না। তো প্রথমে আমাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করবে মোস্ট কমন কিছু ভাইরাল ডিজিজের নাম বলো। তাহলে মোস্ট কমন ভাইরাল ডিজিজ গুলি আমরা যখন বলবো তখন আমরা মোস্ট কমন গুলিই বলবো। এবং কমনের পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেই ভাইরাসের নামগুলি আমি ভাইবা বোর্ডে প্লেস করব সেই ভাইরাসগুলি সম্পর্কে আমাকে ডিটেলস পড়ে আসতে হবে। তাহলে কি হচ্ছে, কথাটা দাঁড়াচ্ছে মোস্ট কমন, এবং আমার মাথায় রাখতে হবে এই যেই ভাইরাসগুলি আমি বলছি সেই ভাইরাসগুলি সম্পর্কে আমাকে ভাইবাই ভালো পারতে হবে। তাহলে কি মোস্ট কমন ভাইরাসগুলি যদি বলি যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রোটা ভাইরাস, র্যাবিস, এইচআইভি, হেপাটাইটিস, যেগুলি হচ্ছে মোস্ট কমন। একটা ভাইরাস একটা সেল থেকে কি কি ভাবে ডিফার করা যায়? একটা ভাইরাসকে একটা সেল থেকে কি কি ভাবে ডিফার করা যায়? যদি আমরা দেখি যে ভাইরাস ইউজুয়ালি হ্যাজ অনলি a single type of nucleic acid serving as its genetic material. This can be single or double-stranded DNA or RNA. Virus contain no enzymes of energy metabolism that cannot make ATP, যেটা আমরা একটু আগে বলে আসলাম। Viruses do not encode sufficient enzymatic machinery to synthesize their component macromolecules, specifically no protein synthesis machinery. একটা ভাইরাসের শুধুমাত্র একটা সিঙ্গেল টাইপ অফ নিউক্লিক অ্যাসিড থাকবে, সেটা ডিএনএ হতে পারে অথবা আরএনএ হতে পারে, সিঙ্গেল স্ট্র্যান্ড হতে পারে অথবা ডবল স্ট্র্যান্ড হতে পারে। সেই ভাইরাসের কোনো এনজাইম নেই, এনার্জি মেটাবলিজম করার জন্য কোনো এনজাইম নেই, যার জন্য সে কোনো এটিপি তৈরি করতে পারে না। ভাইরাসের সাফিসিয়েন্ট এনজাইমেটিক মেশিনারিজ নেই, যার জন্য সে কি করতে পারে না, কোনো ম্যাক্রোমোলিকুলস গুলা সে কোনো কিছু সিনথেসিস করতে পারে না। এরপরে আমাদেরকে যে কোশ্চেনটা জানতে হবে সেটা হচ্ছে একটা ভাইরাস এবং সেলের ডিফারেন্স গুলা কিন্তু আমরা এতক্ষণে মোটামুটি পেয়ে এসেছি। ডিফারেন্স গুলা আমরা এতক্ষণে পেয়ে আসছি। যেমন ভাইরাসটা হচ্ছে একটা ইনার্ট ম্যাক্রোমোলিকুলস আউটসাইড অফ দ্য সেল বাট বিকাম অ্যাক্টিভ ইনসাইড সেল। সে যখন একটা লিভিং সেলের ভিতরে যাবে তখনই সে অ্যাক্টিভ হয়ে যাবে। আর সেলের কি থাকবে, মেটাবোলাইজ থাকবে অফ দেয়ার ওন, তাদের নিজস্ব মেটাবোলাইজ মেশিনারি সবকিছু থাকবে। এবং ভাইরাসটা কি হবে, ডো নট ডিভাইড অর গ্রো, সে ভাগও হবে না গ্রো হবে না। কিন্তু সেলটা হচ্ছে ডিভাইড হবে, গ্রো হবে। যেহেতু ভাইরাসের নিজস্ব কোনো মেশিনারিজ নেই, সে একা কিছু করতে পারছে না, সেই জন্য তার ডিভাইডেশনের কোনো প্রয়োজন নাই। ভাইরাসটা অ্যাসেলুলার, সেল হচ্ছে একটা সেলুলার। ভাইরাস অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইট, আর সেলগুলি হচ্ছে মোস্ট ফ্রি লিভিং। ভাইরাস কন্টেইন করছে আইদার ডিএনএ অর আরএনএ, সেল কন্টেইন করছে বোথ ডিএনএ এন্ড আরএনএ। ভাইরাসের জেনোমটা কিরকম হতে পারে, ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ, সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, ডবল স্ট্র্যান্ডেড আরএনএ, যে কোনো একটা টাইপ সে ক্যারি করবে। আর সেলের ক্ষেত্রে জেনোমটা থাকবে অল টাইম ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ। এটাকে ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায় এবং এর সাইজটা হচ্ছে রেঞ্জ ফ্রম 10 ন্যানোমিটার টু 400 ন্যানোমিটার, 10 ন্যানোমিটার টু 400 ন্যানোমিটার। আর একটা সেলের সাইজ কিরকম হতে পারে, 200 ন্যানোমিটার থেকে 12 সেন্টিমিটার ইন ডায়ামিটার হতে পারে।
তাহলে এই পর্যন্ত আমরা কি শিখলাম? একটা ভাইরাসের ডেফিনেশন এবং সেল আর ভাইরাসের মধ্যে ডিফারেন্স পড়লাম। এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে একটা ভাইরাসের স্ট্রাকচার। একটা ভাইরাসের স্ট্রাকচারে কি কি থাকে সেটা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। খুব ভালো করে মনে রাখতে হবে। ভাইবা বোর্ডে বসলেই প্রথম কোশ্চেনটা হবে একটা ভাইরাসের স্ট্রাকচারটা বলো। তাহলে একটা ভাইরাসের স্ট্রাকচার যদি দেখি আমরা, বলার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা ইনওয়ার্ডস টু আউটওয়ার্ডস বলছি অথবা আউটওয়ার্ডস টু ইনওয়ার্ডস বলছি, এটা আমাদেরকে খেয়াল করে বলতে হবে। যদি আমি ইনওয়ার্ডস টু আউটওয়ার্ডস বলি তাহলে কিরকম হবে? জেনোম, দেন ক্যাপসিড, দেন এনভেলাপ। এনভেলাপ সবারই থাকে না, কারোর থাকে কারোর থাকে না। তাহলে কম্পালসারি কি কি থাকবে? জেনোম থাকবে এবং ক্যাপসিড থাকবে। জেনোমটা কিরকম? আরএনএ হতে পারে অথবা ডিএনএ হতে পারে, যেটা আমরা একটু আগে বলে এসেছি। এরপরে থাকবে ক্যাপসিড। ক্যাপসিডটা প্রোটিন দিয়ে তৈরি, পলিপেপটাইড দিয়ে তৈরি, এবং এর বাইরে থাকে এনভেলাপ। ক্যাপসিডের যে ছোট ছোট ইউনিট গুলি আছে সেগুলিকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। ক্যাপসিডের যে ছোট ছোট ইউনিট গুলি থাকে সেগুলিকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। তারপরে আসি আমরা এনভেলাপ। এনভেলাপটা হচ্ছে লাইপোপ্রোটিন দিয়ে তৈরি। সেই লাইপোপ্রোটিনের লিপিড পোর্শনটুকু আসছে হোস্ট সেল থেকে। লিপিড পোর্শনটুকু আসছে হোস্ট সেল থেকে, আর প্রোটিন পোর্শনটুকু আসছে ভাইরাস থেকে। তাহলে আমরা বলতে পারি যে এনভেলাপের যে লাইপোপ্রোটিন পোর্শনটুকু, লিপিডটা হোস্ট সেল থেকে আসছে এবং প্রোটিনটা হচ্ছে ভাইরাস স্পেসিফিক। যে ভাইরাস ওখানে রেপ্লিকেট করবে সেই ভাইরাস থেকে আসবে প্রোটিনটুকু, আর লিপিডটুকু আসবে হোস্ট সেল। এখন প্রশ্ন হচ্ছে হোস্ট সেলের কোথায় থেকে আসবে? হোস্ট সেলের সেল মেমব্রেন থেকে আসতে পারে, গলজি কমপ্লেক্সের মেমব্রেন থেকে আসতে পারে, অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসতে পারে। মোস্ট অফ দ্য ভাইরাসের এনভেলাপটা আসে প্লাজমা মেমব্রেন থেকে অথবা সেল মেমব্রেন থেকে। শুধু আমরা যদি এক্সাম্পল দিতে চাই তাহলে ভ্যাকসিনিয়া ভাইরাস আছে যার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসে হচ্ছে এনভেলাপটা। এটা আমাদেরকে এক্সেপশন হিসেবে মনে রাখতে হবে। একটা ভাইরাসের বেসিক স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে কিরকম হবে? ডিএনএ অর আরএনএ প্লাস ক্যাপসিড প্রোটিন, দুটো মিলে তৈরি হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড। এইটুকু যে ভাইরাসের থাকবে সেই ভাইরাসটাকে আমরা বলছি নেকেড ভাইরাস। সেই ভাইরাসটাকে আমরা বলছি নেকেড ভাইরাস। এরপরে নিউক্লিয় ক্যাপসিড, তার সাথে যখন লিপিড মেমব্রেন বা গ্লাইকোপ্রোটিন সহ অ্যাড হচ্ছে তখন সেটাকে আমরা বলছি এনভেলপড ভাইরাস। তখন সেটাকে আমরা বলছি এনভেলপড ভাইরাস। তাহলে ভাইরাস এনভেলপের উপর ভিত্তি করে হলো নেকেড ভাইরাস আর এনভেলপড ভাইরাস, দুই রকমের ভাইরাস হলো। তাহলে ভাইরাসের স্ট্রাকচার যদি আমি দেখি, ইনওয়ার্ডস টু আউটওয়ার্ডস কি বলবো? জেনোম, দেন ক্যাপসিড, দেন এনভেলাপ। এনভেলাপটা সবারই থাকে না, যাদের থাকে তাদেরকে আমরা বলছি এনভেলাপড ভাইরাস, আর যাদের এনভেলাপটা থাকে না তাদেরকে আমরা বলছি নন এনভেলাপ অর নেকেড ভাইরাস। এই ফিগারটা তোমাদের পরীক্ষায় অনেক সময় আঁকাতে হয়। ভিতরে একটা নিউক্লিয় ক্যাপসিড দিলা, বাইরে দিলা ক্যাপসোমিয়ার বা ক্যাপসিড, তার বাইরে যার এনভেলাপ আছে তার এনভেলাপ দিলা। অনেকের আবার স্পাইক থাকে, তার স্পাইকও দিতে পারো। যেমন বর্তমানে বিশ্বে যে করোনা ভাইরাস চলছে তার কিন্তু প্রচুর স্পাইক আছে, তার এনভেলাপের বাইরে দিয়ে স্পাইক আছে। তাহলে এরকম একটা ছবি আমাদের ড্র করা শিখতে হবে রিটেন পরীক্ষার জন্য। এক একটা ভাইরাস এক এক রকমের শেপে হতে পারে, হেলিক্যাল শেপ হতে পারে, সার্কামফারেন্সিয়াল হতে পারে, বিভিন্ন রকমের শেপের হতে পারে। ভাইরাস কি দিয়ে তৈরি? এটা বিভিন্ন ভাবে কোশ্চেনটা আসতে পারে, যেটা আমরা পড়ে ফেলেছি। ভিতরে থাকতেছে নিউক্লিক অ্যাসিড, যেটা প্রোটিন এবং সামটাইমস লিপিড দিয়ে তৈরি। নিউক্লিক অ্যাসিডের বাইরে থাকছে প্রোটেক্টিভ প্রোটিন কোট, যেটাকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার বা ক্যাপসিড। এর বাইরে থাকছে এনভেলাপ, এবং এনভেলাপটা লাইপোপ্রোটিন দিয়ে তৈরি। লিপিডটা আসছে হোস্ট সেল থেকে এবং প্রোটিনটা আসছে ভাইরাস থেকে। এরপরে ভাইবা বোর্ডে যে কোশ্চেনটা আমাদের করা হবে সেটা হচ্ছে যে ফাংশন, ক্যাপসিডের ফাংশন কি, জেনোমের ফাংশন কি, এনভেলাপের ফাংশন কি, এই সবগুলো আমাদেরকে জিজ্ঞেস করা হবে।
তো যদি প্রথমে জিজ্ঞেস করি যে জেনোমের ফাংশনটা কি? জেনোমের ফাংশনটা কি? এটা হচ্ছে রেপ্লিকেশন এন্ড প্রপাগেশন অফ প্রোজেনি। রেপ্লিকেশন এন্ড প্রপাগেশন অফ প্রোজেনি, এটা আমরা সবাই জানি। ক্যাপসিড, ক্যাপসিডটা হচ্ছে প্রোটিন অফ ইন্টারনাল জেনোম এন্ড ইন্টিগ্রাল প্রোটিনস। প্রোটিনটার প্রোটিন কোডের একটা স্পেশাল কাজ আছে, সেটা হলো এর হোস্ট সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড করে। হোস্ট সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড করে এবং সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে এটা অ্যান্টিজেনিক হিসেবে ল্যাব ডায়াগনোসিসে আমাকে হেল্প করে। এটা অ্যান্টিজেনিক হিসেবে ল্যাব ডায়াগনোসিসে আমাকে হেল্প করে। অ্যান্টিজেনিক হিসেবে ল্যাব ডায়াগনোসিসে আমাকে হেল্প করে। তাহলে ক্যাপসিডটা আমরা কি কি জানলাম ক্যাপসিড থেকে? এটা হচ্ছে প্রোটিন কোড দিয়ে তৈরি, এটা হোস্ট সেলের রিসেপ্টর হিসেবে বাইন্ড করে, এটা ভাইরাসের জন্য ভালো। আর আমাদের জন্য কি কাজ করছে? আমাদের জন্য আমরা যেটা কাজ করছি সেটা হচ্ছে ল্যাব ডায়াগনোসিসে হেল্প করছে। সে একটা অ্যান্টিজেনিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে এবং সে হচ্ছে অ্যান্টিজেনিক। তাহলে ক্যাপসিড দুইটা কাজ করছে, একটা হচ্ছে হোস্ট সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড করবে ভাইরাসকে, এটা ভাইরাসের জন্য ভালো। আর আমাদের জন্য কি ভালো? সেটা হচ্ছে আমরা ল্যাব ডায়াগনোসিস করতে পারছি, সে অ্যান্টিজেনিক হিসেবে কাজ করছে। তাহলে জেনোম এবং ক্যাপসিড হয়ে গেল। এরপরে থাকে আমাদের এনভেলাপ। এনভেলাপটা হচ্ছে কি কি দিচ্ছে? প্রোটেকশন দিচ্ছে, এটা আমরা সবাই জানি প্রোটেকশন দিচ্ছে। ক্যাপসিডও কিন্তু প্রোটেকশন দিচ্ছিল, ক্যাপসিডও প্রোটেকশন দিচ্ছিল, এনভেলাপও প্রোটেকশন দিচ্ছে। তবে এনভেলাপটা হচ্ছে ইনস্টেবিলিটি ইন এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, হিট, ড্রাইনেস যা যা থাকে সবকিছুর জন্য সে ইনস্টেবল, কারণ হচ্ছে সে লাইপোপ্রোটিন দিয়ে তৈরি। এবং সে কি করছে? সাপোর্ট এন্ড কানেকশন উইথ ক্যাপসিড বাই ম্যাট্রিক্স প্রোটিন। সে ম্যাট্রিক্স প্রোটিন দিয়ে ক্যাপসিডের সাথে একটা সাপোর্ট দিচ্ছে এবং কানেকশন দিচ্ছে। possesses glycoprotein molecule of virus gene sequence. ভাইরাস যে জিন সিকোয়েন্সের যে আছে সেখানে গ্লাইকোপ্রোটিন মলিকিউলসটাকে সে প্রসেস করছে এবং যেটা করছে সে ফিকো ওরাল রুটে ট্রান্সমিশন হতে দিচ্ছে না। ফিকো ওরাল রুটে ট্রান্সমিশন হতে দিচ্ছে না। বর্তমানে যে করোনা ভাইরাসটা আমাদের প্যান্ডেমিক হয়ে গিয়েছে, সেই করোনা ভাইরাসটাকে আমরা যদি দেখি যে সেও কিন্তু একটা এনভেলাপড ভাইরাস। তাহলে যদি আমরা দেখি যে এনভেলাপড ভাইরাসটা কি দিয়ে তৈরি? লিপিড এবং প্রোটিন। লিপিড মানে হচ্ছে তেল। তাহলে এই লিপিডটা কি হচ্ছে? হিট, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, ড্রাইনেস, এই সবগুলিতে যখন হচ্ছে তোমার লিপিডের এক্সপোজারে আসতেছে, তখন কি হচ্ছে? লিপিডটা নষ্ট হয়ে যাচ্ছে। সাবানের কন্টাক্টে যখন আসতেছে, সোপের কন্টাক্টে, তখন কি হচ্ছে? এই লিপিডটা তোমার ওয়াশ আউট হয়ে যাচ্ছে। ওয়াশ আউট হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে? ভাইরাসের এনভেলাপটা নষ্ট হয়ে যাচ্ছে এবং ভাইরাসটা মরে যাচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে, এনভেলাপটা হচ্ছে ইনস্টেবিলিটি ইন এনভায়রনমেন্ট, যার জন্য ফিকো ওরাল রুটে এটা ট্রান্সমিট হতে পারে না। ফিকো ওরাল রুটে ট্রান্সমিট হতে পারে না। তাহলে এই ভাইরাসটা কোন রুটে ট্রান্সমিট হচ্ছে? ক্লোজ কন্টাক্ট অথবা রেসপিরেটরি ড্রপলেটস। ক্লোজ কন্টাক্ট অথবা রেসপিরেটরি ড্রপলেটস, যেটা আমরা বর্তমানে করোনা ভাইরাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তাহলে ইনভেলপের ক্ষেত্রে আমরা কি শিখলাম? ইনভেলপটা হচ্ছে কি কাজ করছে? ভাইরাসের ক্ষেত্রে প্রোটেকশন দিচ্ছে। সাপোর্ট এন্ড কানেকশন উইথ ক্যাপসিড বাই ম্যাট্রিক্স প্রোটিন। সাপোর্ট দিচ্ছে, possesses glycoprotein molecule of virus gene sequence। এই তিনটা কাজ করছে। আর আমার কি কাজ করছে? সেটা হচ্ছে ইনস্টেবিলিটি ইন এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টে সে ইনস্টেবল হয়ে যাচ্ছে, যার জন্য এটা ফিকো ওরাল রুটে ট্রান্সমিট হচ্ছে না, বাট এটা কি ক্লোজ কন্টাক্টে এবং রেসপিরেটরি ড্রপলেটস এর মাধ্যমে এটা ট্রান্সমিট হতে পারে। তাহলে রোল অফ ডিফারেন্ট স্ট্রাকচারস, এটা আমাদের অবশ্যই জানতে হবে এবং পারতে হবে ভাই ভাই। ভাইরাস গুলি বিভিন্ন শেপে হতে পারে, যেমন হেলিক্যাল শেপ হতে পারে, পলিহেড্রাল হতে পারে, স্ফেরিক্যাল হতে পারে, ব্যাকটেরিওফাজ হতে পারে, যেটা আমরা ছোটবেলায় টিটোফাজ হিসেবে পড়ে এসেছি। বিভিন্ন শেপের হতে পারে। এখানে কিছু ছবি দেওয়া আছে, কিছু ডায়াগ্রামেটিক ছবি এবং কিছু ইলেকট্রন মাইক্রোগ্রাফের ছবি দেওয়া আছে। ছবিগুলা তোমরা একটু খেয়াল করে দেখো। তাহলে আমরা ভাইরাসের ডেফিনিশন পড়লাম, একটা সেলের সাথে ভাইরাসের পার্থক্য পড়লাম,
ভাইরাসের স্ট্রাকচার পড়লাম এবং কোন স্ট্রাকচারের কি কি কাজ এবং কি কোনটা কি কাজে লাগে সেটা আমরা দেখলাম। এরপরে আমাদেরকে কিছু ডেফিনেশন জানতে হয়, ভাইবা বোর্ডে এই ডেফিনেশন গুলি আমাদেরকে পারতে হয়। তো প্রথমে যে ডেফিনেশনটা সেটা হচ্ছে ডিফেক্টিভ ভাইরাস। আমরা একটা কথা বলেছি একটু আগে তোমাদেরকে, সেটা হচ্ছে ভাইরাস যেটা আমরা বলছি সেটা হচ্ছে প্লুরাল নাম্বার এবং সিঙ্গুলার নাম্বার এটার নাম হচ্ছে ভিরিয়ন। সিঙ্গুলার নাম্বারে এর নাম হচ্ছে ভিরিয়ন। তাহলে প্রথমে যে ডেফিনেশনটা আমরা পড়বো সেটা হচ্ছে ডিফেক্টিভ ভাইরাস। ডিফেক্টিভ ভাইরাস আর কম্পোজড অফ ভাইরাল নিউক্লিক অ্যাসিড এন্ড প্রোটিনস। ভাইরাল নিউক্লিক অ্যাসিড থাকছে, প্রোটিন থাকছে, বাট ক্যানট রেপ্লিকেট উইদাউট এ হেল্পার ভাইরাস। আমরা জানি যে ভাইরাসগুলি অন্য একটা লিভিং সেলের হেল্প ছাড়া রেপ্লিকেট করতে পারে না, কিন্তু এখানে দেখছি ডিফেক্টিভ ভাইরাসটা একটা লিভিং সেল তো লাগবেই, তার সাথে আরেকটা ভাইরাস লাগবে, আরো একটা ভাইরাস লাগবে, একটা হেল্পার ভাইরাস লাগবে, আর না হলে সে রেপ্লিকেট করতে পারবে না। এটা কারণ হিসেবে কি বলা হচ্ছে? এটা কারণ হিসেবে বলা হচ্ছে যে usually have a mutation or deletion of a part of their genome. তার জেনোমের কোনো একটা পার্ট মিউটেশন হয়ে আছে অথবা ডিলেশন হয়ে আছে, যার জন্য সে অন্য একটা ভাইরাসের হেল্প ছাড়া রেপ্লিকেট করতে পারবে না। যেমন হচ্ছে হেপাটাইটিস ডি ভাইরাস। যদি কোনো সেলে হেপাটাইটিস বি ভাইরাস না থাকে, তাহলে ডি ভাইরাস যদি একা ইনফেক্ট করে তাহলে সে রেপ্লিকেট করতে পারবে না, ডিজিজ তৈরি করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত ওই লিভিং সেল মানে হেপাটোসাইটের ভিতরে হেপাটাইটিস বি এবং ডি দুইটা ভাইরাস যখন একসঙ্গে থাকবে তখনই ডি ভাইরাসটা রেপ্লিকেট করতে পারবে, আদারওয়াইজ ডি ভাইরাসটা রেপ্লিকেট করতে পারবে না। এটাকে আমরা বলছি ডিফেক্টিভ ভাইরাস। তাহলে ডিফেক্টিভ ভাইরাস আর কম্পোজড অফ ভাইরাল নিউক্লিক অ্যাসিড এন্ড প্রোটিন। নিউক্লিক অ্যাসিডও থাকবে, প্রোটিনও থাকবে, বাট যে জেনোম বা নিউক্লিক অ্যাসিড যেটা থাকছে তার কোনো একটা পোর্শন হয় মিউটেশন হয়ে আছে অথবা ডিলেশন হয়ে আছে, যার জন্য সে অন্য একটা হেল্পিং ভাইরাসের হেল্প ছাড়া সে রেপ্লিকেট করতে পারবে না। এটাকে আমরা বলছি ডিফেক্টিভ ভাইরাস। তাহলে কি হলো ডিফেক্টিভ ভাইরাসটা? ডিফেক্টিভ ভাইরাস আর কম্পোজড অফ ভাইরাল নিউক্লিক অ্যাসিড এন্ড প্রোটিন but cannot replicate without a helper virus. Defective viruses usually have a mutation or a deletion of part of their genome. Example কি বললাম? হেপাটাইটিস ডি ভাইরাস। এক্সাম্পল হচ্ছে হেপাটাইটিস ডি ভাইরাস। হেপাটোসাইটে যদি হেপাটাইটিস বি ভাইরাস না থাকে তাহলে ডি ভাইরাস এটা রেপ্লিকেট করতে পারবে না। এরপরে সিউডো ভিরিয়ন। সিউডো মিন্স ফলস, সিউডো মিন্স ফলস, ভিরিয়ন্স তো সিঙ্গুলার নাম্বার। তাহলে ফলস ভাইরাস যেটাকে আমরা বলি, এটা কি থাকছে? সে কন্টেন করছে হোস্ট সেল ডিএনএ ইনস্টেড অফ ভাইরাল ডিএনএ। ভাইরাল ডিএনএ কন্টেন না করে সে কি করছে? সে হোস্ট সেল ডিএনএ কন্টেন করছে, এই জন্য তাকে আমরা বলছি সিউডো ভিরিয়ন। এটা আমাদের কোনো ক্ষতি করছে না। এরপরে আসে ভিরিওর্স। Virions consist of single molecule of circular RNA without a protein coat or envelope. Single molecule of circular RNA থাকবে without a protein coat or envelope. শুধুমাত্র একটা সিঙ্গেল মলিকুল অফ সার্কুলার আরএনএ থাকবে, এছাড়া অন্য কিছুই থাকবে না। আমরা স্ট্রাকচারে বলে এসেছিলাম কি নিউক্লিক অ্যাসিড জেনোম থাকবে, তার বাইরে ক্যাপসিড থাকবে, তার বাইরে এনভেলপ থাকবে, কিন্তু এই ভিরিওটস এর ক্ষেত্রে শুধুমাত্র সিঙ্গেল মলিকুল অফ সার্কুলার আরএনএ থাকবে, অন্য কিছুই থাকবে না। এটাকে আমরা বলছি ভিরিওটস। তাহলে ভিরিওটসটা কি হলো? এইখানে শুধুমাত্র সিঙ্গেল মলিকুল অফ সার্কুলার আরএনএ থাকবে, কোনো প্রোটিন কোড, ক্যাপসিড, এনভেলাপ কোনো কিছুই থাকবে না, সেটাকে আমরা বলছি ভিরিওটস। এরপর আসে প্রিয়ন। প্রিয়নটা দেখো, প্রিয়নটা কিন্তু তোমাদের শর্ট নোট হিসেবে আসে, আবার অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করা হয়। যদি এখানে শর্ট নোট হিসেবে আসে তাহলে আমরা বলবো যে এটা কি দিয়ে তৈরি? এটা সোলিলি অন প্রোটিন দিয়ে তৈরি, পারহ্যাপস লিপিডস, কখনো লিপিড থাকতে পারে। মানে এক কথায় যেটা বলবো সেটা হচ্ছে ইটস কনসিস্টস অফ সোলিলি অফ প্রোটিন, এটা শুধুমাত্র প্রোটিন দিয়ে তৈরি। এটা কি কি কিছু ডিজিজ করে, কিছু ডিজিজের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, যেমন পুরু, স্ক্র্যাপি, ম্যাড কাউ ডিজিজ, এই ডিজিজ গুলির জন্য এই
প্রিয়নটা খুব ইম্পর্টেন্ট। এবং এটার এই প্রিয়ন স্টাডি করার জন্য 2 জন নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডেড হয়েছেন। তাহলে প্রিয়নটা যদি আমরা শর্ট নোট হিসেবে দেখি, তাহলে প্রিয়ন সম্পর্কে আমরা কি কি বলবো? যে hypothesized identify of the unconventional slow virus, যেমন পুরো, স্ক্র্যাপি, mad cow disease. No nucleic acid is known to be required for prion function. They are thought to many to consist solely of proteins and perhaps of lipids. Study of these agents has resulted in 2 Nobel Prize awards. ভাইরাস আর ব্যাকটেরিয়ার এই পার্থক্যটা তোমাদের রিটেনে আসে, ভাইভাতে জিজ্ঞেস করা হয়। রিটেনেও আসে এবং ভাইভাতে জিজ্ঞেস করা হয়। আমরা এজ ইউজুয়াল অনেক কিছু পড়ে এসেছি এর মধ্যে। বলো তো কি কি বলা যায়? প্রথমে সাইজ বলা যেতে পারে, তারপরে লাইট সাইজ সাথে সাথে চলে আসবে, লাইট মাইক্রোস্কোপে দেখা যায় অথবা দেখা যায় না। জেনোমটা কিরকম? একজনের হচ্ছে আইদার ডিএনএ আর আরেকজনে, আরেকজনের হচ্ছে বোথ ডিএনএ আরএনএ থাকবে। ভাইরাসের সেল ওয়াল নেই, ভাইরাস তো অ্যাসেলুলার। হ্যাঁ, অ্যাসেলুলার মানে হচ্ছে ব্যাকটেরিয়ার সেল স্ট্রাকচারে যা যা থাকে ভাইরাসের সেল স্ট্রাকচারে তার কিছুই নেই। সেল ওয়াল নেই, সেল এনভেলপ নেই, রাইবোজোম নেই, এনজাইম নেই। হ্যাঁ, এই কোনো কিছুই ভাইরাসের মধ্যে নেই। এই সবকিছুই থাকে কার মধ্যে? ব্যাকটেরিয়ার মধ্যে। তাহলে এগুলি সব বলা যাবে। এরপরে আমরা ব্যাকটেরিয়া কালচার করি ল্যাবে অর্ডিনারি মিডিয়াতে। সেই মিডিয়াতে ব্যাকটেরিয়া কালচার করা যাচ্ছে, কিন্তু ভাইরাস কালচার করা যাচ্ছে না। ভাইরাসের জন্য কি দরকার? লিভিং সেল দরকার। আমরা আগেই বলে আসছি যে এটা হচ্ছে অব্লিগেট ইন্ট্রাসেলুলার, এটা হচ্ছে অব্লিগেট ইন্ট্রাসেলুলার এবং এটা হচ্ছে লিভিং সেল। লিভিং সেল ছাড়া এটা মাল্টিপ্লাই করতে পারে না। অ্যান্টিমাইক্রোবিয়ালস অ্যাক্টিভিটি, অ্যান্টিমাইক্রোবিয়ালস অ্যাক্টিভিটি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কাজ করবে, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে কোনো অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি কাজ করবে না। এখানে টেবিল আকারে সুন্দর একটা পার্থক্য দিয়ে দেওয়া হয়েছে। ব্যাকটেরিয়া, ভাইরাস, ভিরিয়স, প্রিয়ন্স, এই সবগুলোর ডিফারেন্স দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে কি কি পয়েন্ট আমরা উল্লেখ করতে পারি? একটা হচ্ছে লেন্থ, ওয়েট, নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ, প্রোটিন, তারপরে হচ্ছে সেলুলার। সেলুলার যদি বলি, শুধু ব্যাকটেরিয়াটা হচ্ছে সেলুলার, আর বাকি ভাইরাস, ভিরিয়স, প্রিয়ন্স এই সবগুলি অ্যাসেলুলার। রাইবোজোম কার আছে? শুধুমাত্র ব্যাকটেরিয়ার আছে, আর বাকি তিনটারই অ্যাবসেন্ট। গ্রোথ যদি হয়, সেলফ গ্রোথ বা সেলফ রেপ্লিকেটিং, তাহলে শুধুমাত্র ব্যাকটেরিয়া আছে, ভাইরাসের ক্ষেত্রে সেটা নাই। যে পার্থক্যগুলো আমরা আগেই পড়ে এসেছি। আচ্ছা, ভিরিয়স আর ভাইরাস এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি? ভিরিয়স আর ভাইরাস এই দুটার মধ্যে ডিফারেন্স কি? ভিরিয়স আর স্মলার দেন ভাইরাস, মে নট হ্যাভ পাওয়ার অফ রিপ্রোডাকশন, আর জেনোমটা থাকতেছে কিরকম? সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ উইদাউট এনি ক্যাপসিড অর এনভেলপ। একটা প্রিয়নের সাথে একটা ভাইরাস পার্টিকেলের কি কি ডিফারেন্স থাকতে পারে? প্রিয়নসটা হচ্ছে কি হোস্ট সেল এনকোডেড সোলি প্রোটিন, ইনফেকশাস হতে পারে, রিলেটিভলি রেজিস্ট্যান্ট টু প্রোটিওলাইসিস এন্ড আল্ট্রাভায়োলেট রেডিয়েশন লাইট, filamentous appearance in electron microscope, induce no antibody and no inflammation. এটা কোনো অ্যান্টিবডি তৈরি করে না, ইনফ্লামেশন করতে পারে না। এটা কার ক্ষেত্রে বলছি আমরা? প্রিয়নের ক্ষেত্রে বলছি। প্যাথোজেনিক অ্যাজ অল্টার সেল মেমব্রেন পারমিয়াবিলিটি, এটা কিভাবে প্যাথোজেনিক হচ্ছে? সেল মেমব্রেন পারমিয়াবিলিটিটাকে অল্টার করে দিচ্ছে। নরমাল সেলেও পিআরপি জিন থাকতে পারে ফর প্রিয়ন্স। প্রিয়ন্সের জন্য নরমাল সেলেও পিআরপি জিন থাকতে পারে। আর প্রিয়ন্সটা কি কি ডিজিজ করে? ক্রুটসফিল্ড জ্যাকব ডিজিজ, কুরু ডিজিজ, ফ্যাটাল ফ্যামিলিয়াল ইনসোমনিয়া, অ্যালপার্স সিনড্রোম, অনেকগুলা ডিজিজ সে করতে পারে। এগুলিকে আমরা বলি স্লো ভাইরাল ডিজিজ। তাহলে কি কি গেল আমাদের? ভাইরাসের ডেফিনেশন গেল, স্ট্রাকচার গেল, কিছু ডেফিনেশন গেল, ভিরিয়স, ডিফেক্টিভ ভাইরাস, সিউডোভিরিয়ন, প্রিয়ন্স। এরপরে আমরা কিছু পার্থক্য পড়ে আসলাম।
এবার আমাদের আসতে হবে ল্যাব ডায়াগনোসিস অফ ভাইরাল ডিজিজ। প্রথমে আমাদেরকে প্রিন্সিপালটা জানতে হবে। প্রিন্সিপাল যদি বলি তাহলে কি বলবো, যে এটা হচ্ছে মোস্টলি সেরোলজিক্যাল টেস্টের উপর ডিপেন্ডেন্ট। ভাইরাসের ল্যাব ডায়াগনোসিসটা মোস্টলি সেরোলজিক্যাল টেস্টের উপর ডিপেন্ডেন্ট। এখানে কিন্তু আমরা আইসোলেশন আইডেন্টিফিকেশন করতে পারি না। আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেরকম আইসোলেশন আইডেন্টিফিকেশন বাই কালচার মিডিয়া করে এসেছি, এখানে সেটা করা যাবে না। তারপরে আরেকটা হচ্ছে, এখানে লাইট মাইক্রোস্কোপে দেখা যাবে না। ইনক্লুশন বডি ছাড়া ভাইরাসগুলি লাইট মাইক্রোস্কোপে দেখা যাবে না। তাহলে ভাইরাস দেখতে হবে ইলেকট্রন মাইক্রোস্কোপে। আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কালচার দেখে এসেছি, কিন্তু এখানে ভাইরাসের ক্ষেত্রে আমরা কালচার করতে পারি, সেটা হচ্ছে লাইভ সেলে কালচার করতে হবে, এবং সেটা করা হয় কি রিসার্চ পারপাসে। সেটা করা হচ্ছে অনলি রিসার্চ পারপাসে। তাহলে এই এতগুলো জিনিস মাথায় নিয়ে আমাকে প্রিন্সিপালটা গোছাতে হবে। তাহলে প্রিন্সিপালে আমরা কি কি বলবো? Virtually all viral diseases are diagnosed by serological test for antibody against the virus. In few cases, antigens are also detected. IgM indicates recent infection, and if facilities not available, rising titer for IgG is also helpful. Electron microscopy is also done in reference lab. Cell culture is done for research purpose. Nucleic acid based technique are used in special cases. তাহলে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। আমরা যে সেরোলজিক্যাল টেস্টের কথা বললাম, সবগুলি ভাইরাস আমরা সেরোলজিক্যাল টেস্টের মাধ্যমে ডায়াগনোসিস করি। সবগুলি ভাইরাস আমরা ডায়াগনোসিস করি সেরোলজিক্যাল টেস্টের মাধ্যমে। এখানে আমাদের মনে রাখতে হবে, শুধু পরীক্ষায় পাশের জন্য না, সারা জীবনের প্র্যাকটিসের জন্য আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি সবগুলি ভাইরাস আমরা ডায়াগনোসিস করি অ্যান্টিবডি ডিটেকশন করে, এক্সেপ্ট রোটা ভাইরাস, এইচআইভি, হেপাটাইটিস, এই তিনটার ক্ষেত্রে আমরা অ্যান্টিজেন ডিটেকশন করি। রোটা ভাইরাস একটা অ্যাকিউট ইনফেকশন করছে, এবং তখন যদি আমরা স্টুলটা নিয়ে টেস্ট করি, তখন দেখা যাবে যে স্টুল থেকে রোটা ভাইরাল অ্যান্টিজেনটা আমরা ডিটেকশন করতে পারছি। যতক্ষণে রোটা ভাইরাল ডায়রিয়া দিয়ে অ্যান্টিবডি অ্যাপিয়ার করার জন্য আমি ওয়েট করবো, ততদিনে পেশেন্ট মরে যাবে। হ্যাঁ, তাহলে ওয়েট করা যাবে না। রোটা ভাইরাসের ক্ষেত্রে স্টুল নিব, সেখান থেকে আমরা অ্যান্টিজেন ডিটেকশন করব। এরপরে বললাম কি এইচআইভির ক্ষেত্রেও আমরা সেলের যে P24 অ্যান্টিজেন, সেখানেও কিন্তু আমরা অ্যান্টিজেন ডিটেকশন করছি। তোমরা এটা পড়েছো, এখন শুধু একটু মিলিয়ে নাও। আমরা P24 অ্যান্টিজেন ডিটেকশন করি। আর হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে হেপাটাইটিস বি ভাইরাল সারফেস অ্যান্টিজেন ডিটেকশন করি। আর যতগুলি ভাইরাস তোমরা পড়বে, এরপরে প্র্যাকটিস করবে, সবার ক্ষেত্রে আমরা কি করছি? অ্যান্টিবডি ডিটেকশন করছি। তাহলে প্রিন্সিপালটা যদি আমরা আবারও খেয়াল করো সবাই। Virtually all viral diseases are diagnosed by serological test for antibody against the virus. In few cases, antigens are also detected. IgM indicates recent infection, and if facilities not available, rising titer for IgG is also helpful. Electron microscopy is also done in reference lab. Cell culture is done for research purpose. Nucleic acid techniques are used in special cases. তাহলে এই প্রিন্সিপালটা আমাকে অবশ্যই মনে রাখতে হবে। এরপরের স্টেপটা কি? স্পেসিমেন কালেকশন। আমরা জানি কি যে সেরোলজিক্যাল টেস্টের ক্ষেত্রে আমরা যে সিরাম থেকে নিতে পারি, অথবা যে কোনো বডি ফ্লুইড থেকে আমরা নিতে পারি। সিরাম থেকে নিতে পারি সেরোলজিক্যাল টেস্ট, আর যদি ইমিউনোলজিক্যাল টেস্ট বলি তাহলে যে কোনো বডি ফ্লুইড থেকে নিতে পারি। আমরা নিয়ে আমরা টেস্টটা করতে পারি। তাহলে সেরোলজিক্যাল টেস্টের ক্ষেত্রে আমরা স্পেশালি কি করছি? ব্লাড নিচ্ছি, নিয়ে সেখান থেকে সেরামটাকে আলাদা করে আমরা টেস্ট করব। আর এছাড়াও আমরা ইমিউনোলজিক্যাল টেস্ট করতে পারি, বিভিন্ন বডি ফ্লুইড নিতে পারি। যেমন একটু আগে আমি বললাম তোমাদেরকে, রোটা ভাইরাসের ক্ষেত্রে আমরা স্টুল নিতে পারি, সেখানে কিন্তু আমরা অ্যান্টিজেন ডিটেকশন করছি, সেখানে আমরা বলছি ইমিউনোলজিক্যাল টেস্ট।
এরপরে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। যেহেতু প্রথমেই আমরা বলে এসেছি লাইট মাইক্রোস্কোপে দেখা যায় না, ইলেকট্রন মাইক্রোস্কোপে করা হয়, এবং ইলেকট্রন মাইক্রোস্কোপটা আমরা তখনই করি স্পেশাল রিসার্চ পারপাসে। আমরা ল্যাব ডায়াগনোসিসে ইলেকট্রন মাইক্রোস্কোপটা ইউজ করি না। তবে এখানে একটু কথা আছে, লাইট মাইক্রোস্কোপে যেমন কোনো ভাইরাস ইনক্লুশন বডি তৈরি করে, সেক্ষেত্রে আমাদের লাইট মাইক্রোস্কোপে সেই ইনক্লুশন বডি গুলো আমরা দেখতে পারি, যেটা আমাদের ল্যাব ডায়াগনোসিসে হেল্পফুল হতে পারে। আইসোলেশন ইন সেল কালচার। আইসোলেশন আমরা ব্যাকটেরিওলজিতে যেরকম পড়ে এসেছি আইসোলেশন বাই কালচার মিডিয়া, এখানে কিন্তু আইসোলেশন ইন সেল কালচার, লিভিং সেলে আমাদের এটা কালচার করতে হয়, এবং সেটা আমরা ল্যাব ডায়াগনোসিসে করি না, আমরা করি এটা রিসার্চ পারপাসে, অনলি ইন রিসার্চ পারপাস। ইমিউনোলজিক্যাল টেস্ট। ইমিউনোলজিক্যাল টেস্ট মোস্টলি ফর অ্যান্টিবডি, যেমন অ্যান্টি হেপাটাইটিস এ ভাইরাস, অ্যান্টি হেপাটাইটিস সি ভাইরাস, অ্যান্টি ডেঙ্গি, অ্যান্টি রুবেলা, এগুলি সবই মোটামুটি ইমিউনোলজিক্যাল টেস্টের মাধ্যমে করা হয়ে থাকে। এছাড়া আরেকটা যেটা রয়ে গেছে সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড বেসড টেকনিক, এটাও করা হয়ে থাকে। তাহলে ভাইরাল ডিজিজের ল্যাব ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা কি পড়লাম? প্রথমেই বললাম হচ্ছে প্রিন্সিপাল, তারপরে স্পেসিমেন কালেকশন, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, আইসোলেশন ইন সেল কালচার, ইমিউনোলজিক্যাল টেস্ট এবং নিউক্লিক অ্যাসিড বেসড টেকনিক। তাহলে যে কোনো ভাইরাসের ক্ষেত্রে যদি আমরা ল্যাব ডায়াগনোসিস পরীক্ষায় আসে, প্রিন্সিপাল সবার ক্ষেত্রেই এই একটাই আমরা বলে ফেলবো। প্রিন্সিপাল সব ভাইরাসের ল্যাব ডায়াগনোসিসে এই একটাই বলে ফেলবো। স্পেসিমেন কালেকশন আমরা একটু মনে করে বলবো কার ক্ষেত্রে সিরাম নিলাম, কার ক্ষেত্রে স্টুল নিলাম। হ্যাঁ, বেশিরভাগই ভাইরাসের ক্ষেত্রে আমরা ব্লাড নিচ্ছি সিরামের জন্য। এরপরে মাইক্রোস্কোপিটা সবার ক্ষেত্রে একই রকম লিখতে হবে, আইসোলেশন ইন সেল কালচার এটাও সবার ক্ষেত্রে একই রকম লিখতে হবে। ইমিউনোলজিক্যাল টেস্টটা ভাইরাস টু ভাইরাস আমাদের আলাদা হবে। তাহলে রিটেনে লেখার সময় আমরা যদি এই ফরম্যাটটা মনে রাখি, তাহলে আমাদের রিটেনে লিখতে গেলে খুব হেল্পফুল হবে। আচ্ছা, তাহলে আমরা ল্যাব ডায়াগনোসিসে দেখে আসলাম ভাইরাস কালচার, ভাইরাস কোথায় কোথায় কালচার করা হয়ে থাকে। Cultivation of viruses is complex and includes 3 common methods. কি কি? একটা হচ্ছে চিকেন এগ কালচার, সেল কালচার, অ্যানিমেল ইনোকুলেশন। চিকেন এগ কালচার যেটা হচ্ছে এমব্রায়োনেটেড এগে সেল কালচারটা করতে হবে। এমব্রায়োনেটেড এগে, যেই একটা এমব্রায়ো ফর্ম করবে সেরকম একটা এগের মধ্যে আমরা যদি ভাইরাসটা দেই, দিয়ে কালচার করি, তাহলে যেই এগের মধ্যে এমব্রায়োটা বড় হতে থাকবে, আস্তে আস্তে তার শরীরের মধ্যে ভাইরাসটাও রেপ্লিকেট করতে থাকবে, এবং সেই ভাইরাসটাকে নিয়ে আমরা স্টাডি করতে পারবো। স্টাডি করলে এরকম একটা এমব্রায়োনেটেড এগে যদি আমরা ভাইরাসটাকে কালচার করি, কালচার করার পরে আমরা এরকম একটা লাইট মাইক্রোস্কোপে সাইটোপ্যাথিক ইফেক্ট দেখতে পাবো। লাইট মাইক্রোস্কোপে এরকম একটা সাইটোপ্যাথিক ইফেক্ট আমরা দেখতে পাবো। এছাড়াও করা যায় সেল কালচার, অ্যানিমেল ইনোকুলেশন, হেলা সেল লাইন কালচার করা যায়, মাঙ্কি কিডনি সেল কালচার করা যায়। এই সবগুলো মোটামুটি আমরা ভাইরাস কালচারের জন্য ব্যবহার করে থাকি। তবে সবগুলি হয় রিসার্চ পারপাসে, নট ল্যাবরেটরি ডায়াগনোসিস। কি তোমাদের খুব কঠিন লাগছে আমার পড়া? পড়াটা কি খুব কঠিন হয়ে যাচ্ছে? তাহলে এরপরে আমাদের আজকে আর বেশি দূর যাব না, আজকে আমরা ক্লাসিফিকেশনটা বলেই আজকে ক্লাসটা শেষ করে দিব। তো ক্লাসিফিকেশনটা, ভাইরাসের ক্লাসিফিকেশনটা তোমাদের লেঞ্জ রিভিউ যে বইটা আছে, লেঞ্জের রিভিউ মাইক্রোবায়োলজি বইটা আছে, সেই বইয়ে তোমাদের ক্লাসিফিকেশনটা খুব সুন্দর করে দেওয়া আছে। এখান থেকে তোমাদের যদি ক্লাসিফিকেশনটা দেখতে হয়, তাহলে বিভিন্ন ভাবে ভাইরাসটাকে ক্লাসিফাই করা যায়। যেমন নিউক্লিক অ্যাসিড জেনোম অনুযায়ী হয় আরএনএ হতে পারে অথবা ডিএনএ হতে পারে। স্ট্র্যান্ড অফ নিউক্লিক অ্যাসিড, স্ট্র্যান্ড অফ নিউক্লিক অ্যাসিড সেটা সিঙ্গেল স্ট্র্যান্ড হতে পারে, ডবল স্ট্র্যান্ড হতে পারে। প্রেজেন্স অফ এনভেলাপ, এনভেলাপের প্রেজেন্স অনুযায়ী এনভেলাপড ভাইরাস, নন এনভেলাপড ভাইরাস।
এরপরে ক্যারেক্টার অফ নিউক্লিক অ্যাসিড, সেটা কি পজিটিভ স্ট্র্যান্ড হবে অথবা নেগেটিভ স্ট্র্যান্ড হবে, সেটার উপর ভিত্তি করেও কিন্তু ভাইরাসটাকে ক্লাসিফাই করা যায়। আরেকটা ক্লাসিফাই করা যায় সিমেট্রি অফ জেনোম, ইকোসাহেড্রাল, হেলিক্যাল, কোনটা কোন শেপের হতে পারে সেই অনুযায়ীও কিন্তু ভাইরাসকে ক্লাসিফাই করা যায়। তোমাদের এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের যে ভাইরাস গুলি আমরা পড়েছি, এনভেলাপড ভাইরাস এবং নন এনভেলাপড অর নেকেড ভাইরাস, এই ভাইরাস গুলি কি কি ভাবে তোমার ট্রান্সমিশন হয়, কোন ভাইরাসটা কোন রুটে ট্রান্সমিশন হয়, এটা আমাদের খুব মনে রাখতে হবে। এটা মুখস্থ করার কোনো কিছু না, এটা আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে। খুব ভালো করে খেয়াল করো সবাই, নেকেড ভাইরাস এবং এনভেলাপড ভাইরাস কোনটা কোন রুটে ট্রান্সমিশন হয়। তাহলে নেকেড ভাইরাসটার কি আছে, নিউক্লিক অ্যাসিড জেনোম আছে এবং ক্যাপসিড আছে। আর এনভেলাপ ভাইরাসের নিউক্লিক অ্যাসিড আছে, ক্যাপসিড আছে, এনভেলাপ আছে, তিনটা জিনিস আছে। আর এনভেলাপটা কি দিয়ে তৈরি, লাইপোপ্রোটিন, লিপিড আছে, যে লিপিডটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, হিট, রেডিয়েশন, ডেসিকেশন, যে কোনো কিছুতেই খুব দ্রুত নষ্ট হয়ে যায়, যার জন্য সে এনভায়রনমেন্টে আনস্টেবল, এনভায়রনমেন্টে টিকতে পারে না। এটুকু আমরা জানি, তাই না? তাহলে দেখো, যেগুলি হচ্ছে নেকেড ভাইরাস বা নন এনভেলপড ভাইরাস, তারা হচ্ছে শুধুমাত্র প্রোটিন ক্যাপসিড কোড দিয়ে তৈরি এবং বাইরের কোডটাকেই ক্যাপসিড, প্রোটিনটা কিন্তু খুব শক্ত স্ট্রাকচার, সে কিন্তু হিট, আলট্রাভায়োলেট রেডিয়েশন, ডিটারজেন্ট, এগুলো কোনো কিছুতেই ডিস্ট্রয় হচ্ছে না, সে হাতে, টেবিলে, ইনঅ্যানিমেট অবজেক্টে সব জায়গায় লেগে থাকছে এবং হাত দিয়ে কোনো মতে কন্টামিনেশন হয়ে ফিকোরাল রুটে গিয়ে সে ট্রান্সমিশন হচ্ছে এবং ডিজিজ তৈরি করছে। আর এনভেলপড ভাইরাস গুলি যেহেতু সে এনভায়রনমেন্টে টিকে থাকতে পারছে না, সে ট্রান্সমিট হচ্ছে কিভাবে, ক্লোজ কন্ট্যাক্টে। এখন ক্লোজ কন্ট্যাক্টের মধ্যে কি কি হতে পারে, সেক্সুয়াল রুট হতে পারে, প্যারেন্টাল হতে পারে, অর্গান ট্রান্সপ্লান্টেশন হতে পারে, রেসপিরেটরি ড্রপলেটস এর মাধ্যমে হতে পারে, এইগুলিতে যাচ্ছে হচ্ছে এনভেলপড ভাইরাস। এখন তুমি পরীক্ষায় ভুলে গেলে হেপাটাইটিস এ ভাইরাস কোন রুটে ট্রান্সমিশন হয়, পরীক্ষায় তুমি ভুলে গেলে হেপাটাইটিস এ ভাইরাস কোন রুটে ট্রান্সমিশন হয়। তুমি এখন মনে করো হেপাটাইটিস এ ভাইরাস কিরকম ভাইরাস, নেকেড ভাইরাস না এনভেলপড ভাইরাস? তোমার মনে আছে যে হেপাটাইটিস এ ভাইরাস হচ্ছে একটা নেকেড ভাইরাস, যেহেতু নেকেড ভাইরাস সেহেতু ফিকোরাল রুটে ট্রান্সমিশন হচ্ছে। এখন তুমি পরীক্ষার হলে ভুলে গিয়েছো হেপাটাইটিস বি ভাইরাস এনভেলপড না নন এনভেলপড। এখন তুমি মনে করো হেপাটাইটিস বি ভাইরাসটা কোন রুটে ট্রান্সমিশন হচ্ছে, সেক্সুয়াল রুটে, প্যারেন্টাল রুটে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, কি হবে, এটা আলটিমেটলি এনভেলপড ভাইরাস হবে। তাহলে এটা কিন্তু একটা খুব কমন একটা জিনিস, যেটা আমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, যে নেকেড ভাইরাস গুলি ট্রান্সমিশন হচ্ছে ফিকোরাল রুটে আর এনভেলপড ভাইরাস গুলি ট্রান্সমিশন হচ্ছে ক্লোজ কন্টাক্টে। কারণ সে তার যে লিপিড এনভেলপ যেটা আছে সেই এনভেলপের জন্য সে এনভায়রনমেন্টে স্টেবল হতে পারে না। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ক্লাস রেপ্লিকেশন পড়বো, রেপ্লিকেশনের ডিটেলস পড়বো ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম যদি একটু সামারি করি। আমরা প্রথমেই পড়েছি ভাইরাস কি, ভাইরাসকে কেন অ্যাসেলুলার বলা হচ্ছে, কেন ভাইরাস একা রেপ্লিকেট করতে পারে না, হ্যাঁ, এইগুলি আমরা বলেছি। এরপরে বলেছি যে ভাইরাসের সাইজটা কিরকম, ভাইরাসের শেপ কিরকম হতে পারে, ভাইরাসকে কেন অ্যাসেলুলার বলা হচ্ছে, ভাইরাসটা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায়, লাইট মাইক্রোস্কোপে কেন দেখা যায় না, এটা আমরা বলেছি। এরপরে আমরা বলেছি কমন ভাইরাল ডিজিজের কথা বলেছি। এরপরে আমরা কিছু ডেফিনেশন বলেছি, কিছু পার্থক্য বলেছি, ভাইরাসের সাথে একটা ব্যাকটেরিয়ার পার্থক্য, ভাইরাসের সাথে একটা ভিরিয়ডের পার্থক্য, প্রিয়নের পার্থক্য, এগুলো বলেছি। ভাইরাসের একটা স্ট্রাকচার বলেছি, হ্যাঁ, নেকেড ভাইরাসের স্ট্রাকচারটা কিরকম হবে, এনভেলপড ভাইরাসের স্ট্রাকচারটা কিরকম হবে। এবং সবশেষে আমি তোমাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে একটা ভাইরাসের ক্লাসিফিকেশন বললাম। আর কি বললাম, একটা নেকেড ভাইরাস এবং এনভেলপড ভাইরাস কোনটা কোন রুটে ট্রান্সমিশন হয়, এটা কিন্তু অবশ্যই 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 মনে রাখতে হবে।
ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।